সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি সরওয়ার এসএলআইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, নতুন দল এনসিপি এর উপর কেন বারবার হামলা হয়, কেন তারা বারবার হামলার শিকার হন সাধারণ মানুষের কাছ থেকে? এটি কি কোনো রাজনৈতিক অপরিপক্কতা নাকি বড় কোনো চক্রান্ত চলছে রাজনৈতিক মহলে? আসুন ইতিহাসের আলোকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি কেন এনসিপি বারবার আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত, বিতর্কিত এবং সমালোচিত নেতা যেমন এনসিপিতে রয়েছেন, তেমনি এনসিপি পার্টিও একটি আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত একটি রাজনৈতিক পার্টি। 2024 সালের জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতাদের হাত ধরে গঠিত এই তরুণ দলটিকে দেশের বিভিন্ন স্থানে, যেমন হবিগঞ্জ, সিলেট থেকে শুরু করে বারবার রাজনৈতিক হামলা ও ডিম ছুঁড়ে মারার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। নেতাকর্মীদেরকে দেখলেই মানুষ বিভিন্ন টিটকারি করে, ডিম ছুঁড়ে, এমনকি গালমন্দ দেয়। তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কোনো রাজনৈতিক দলের মানুষ সহ্যই করতে পারে না। তাদের একটি মাত্র অপরাধ, তারা কিন্তু বেফাঁস কথাবার্তা বলেন। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার পট পরিবর্তনের মূল কারিগর হয়েও এনসিপি কেন মাঠে নেমে এভাবে বারবার মার খাচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে বা বাধার মুখে পড়ছে? আজ আমরা ইতিহাসের আলোকে এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত সহ এর ভিতরের আসল কারণগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের বিশ্লেষণটি, আজকের আলোচনাতে আপনার আমার রাজনৈতিক ভাবনার বদলে দেওয়ার অনেক কিছু উপাদান রয়েছে, অনেক কিছু এলিমেন্ট রয়েছে। প্রথমে আসি, আমরা এনসিপি কেন বারবার রাস্তাঘাটে ফিটুনি খাচ্ছে, রাস্তাতে ধাক্কা খাচ্ছে, তার মূল কারণ বের করার চেষ্টা করি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে। বিশেষজ্ঞদের মতে, মাঠ পর্যায়ের রাজনৈতিক বাস্তবতায় এনসিপির এই মার খাওয়ার পিছনে 4টি প্রধান কারণ রয়েছে। এই 4টি প্রধান কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কারণটি হচ্ছে ঐতিহ্যবাহী দলগুলোর স্পেস দখল ও ক্ষমতার দ্বন্দ্ব। বাংলাদেশের যে পুরাতন দলগুলো রয়েছে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে। আর এনসিপিকে সবাই মনে করে এটি জামাতের এ টিম, বি টিম, সি টিম। জামাতের যে কয়েকটি এ টিম, বি টিম রয়েছে, তার মধ্যে এনসিপি হচ্ছে একটা। কারণ এনসিপির অনেক নেতা আগে ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল, সেই লোককেই তারা জামাতের সাথে গত নির্বাচনে জোট করেছে। তাহলে আসি, আমরা প্রথমেই জানি কেন এই দ্বন্দ্বটা। 17 বছরের পর বড় দলগুলো যেমন বিএনপি যখন মনে করেছে তারা এককভাবে মাঠ নিয়ন্ত্রণ করবে, ঠিক তখনই এনসিপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। কারণ এনসিপির গঠনের পিছনে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। তো এনসিপি মনে করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়ে বর করে তারা বিশ্ব জয় করে ফেলবে। শেষ পর্যন্ত ডক্টর ইউনূসও তাদেরকে ফেলে তিনি সমুদ্রে ভাসিয়ে চলে গেলেন। ফলে মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে পুরনো দলগুলো তৃণমূল কর্মীদের সঙ্গে তাদের সরাসরি সংঘাত হচ্ছে। সরাসরি তারা বিএনপির মাঠ দখল করতে চাচ্ছে, কিন্তু বিএনপির কর্মীরা, এমনকি সাধারণ মানুষও এনসিপির নেতাদের বক্তব্যকে আমলে নিচ্ছে না। তারা মনে করছেন ওরা বেয়াদবের মতো কথা বলে, ওদেরকে তারা বাংলাদেশের রাজনীতিতে কোনো স্পেস দিতে চান না। নাম্বার 2 হচ্ছে হঠাৎ করে কৌশলগত জোট বা অ্যালায়েন্স গঠন করা নির্বাচনের সামনে নিয়ে। যে এনসিপি জামাতকে নির্বাচনের আগে তুলুদুনা করেছিল, সেই এনসিপি যখন জামাত এবং ইসলামী শক্তিগুলোর সাথে গিয়ে অ্যালায়েন্স করলো, নির্বাচনের জোট গঠন করলো, তখন থেকে সাধারণ মানুষের চোখে সন্দেহ বেড়ে গেল। ছাত্র আন্দোলনের লিগেসি নিয়ে গঠিত দল হয়ে হঠাৎ করে জামাতে ইসলামী বা অন্যান্য ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন ভাগাভাগি ও জোটের রাজনীতিতে জড়ানো, এটি সাধারণ ভোটে
মাঠে ভোটার এবং তাদের বিরোধী শক্তির একাংশকে ক্ষুব্ধ করেছে, এমনকি সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি হচ্ছে একটি কারণ, এনসিপি আজকে রাস্তাঘাটে মার খাওয়ার একটি কারণ হচ্ছে জামাত। কারণ বাংলাদেশের মানুষ এখনো জামাতকে ভালো চোখে দেখে না, কারণ জামাতের পিছনে ৭১-এর ভূমিকাটা রয়েছে, যে ৭১-এর জন্য জামাত আজীবন বাংলাদেশের রাজনীতিতে কলঙ্কিত একটি পার্টি হিসাবে থাকবে। নাম্বার ৩ হচ্ছে আগ্রাসী ও লাগামহীন বক্তব্য। এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ যেমন হাসনাত আবদুল্লাহ বা নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম থেকে শুরু করে কিছু কিছু আক্রমণাত্মক ও উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য মাঠের পরিবেশকে আরও উত্তপ্ত করে। কারণ বাংলাদেশের মানুষ অতীতে এমন কোনো রাজনৈতিক নেতাদের কাছ থেকে হটকারিপূর্ণ বক্তব্য দেখেনি। আওয়ামী লীগ, বিএনপি, অনেক বড় বড় নেতা কোনো দিনই কেউ কাউকে পরিবার নিয়ে আঘাত করে বক্তব্য দেননি, কিন্তু এনসিপির নেতারা তারেক রহমান থেকে শুরু করে কাউকে বাদ দেন না। তাই বাংলাদেশের রাজনীতিতে সাধারণ মানুষ এটা দেখে অভ্যস্ত নেই, তাই সাধারণ মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ এবং সাধারণ মানুষ মোটেই তাদেরকে সহ্য করতে পারেন না বলে বিশেষজ্ঞরা মনে করেন। বিশেষজ্ঞরা মনে করেন তাদের মুখের ভাষা আর লাগামহীনতা প্রতিপক্ষকে শারীরিকভাবে চড়াও হওয়ার সুযোগ করে দিচ্ছে। এটাই একটি অন্যতম একটি কারণ হচ্ছে। নাম্বার ৩ হচ্ছে আভ্যন্তরীণ কুন্দল ও আর্থিক বিভেদ। শুধু বাইরের দল নয়, খোদ এনসিপির ভিতরে নিজেদের মধ্যেও তাদের মারামারির ইতিহাস রয়েছে, তাদের দল থেকে বের হয়ে যাওয়ারও ইতিহাস রয়েছে। দল গঠনের কিছুদিনের মাথায় তাদের বড় বড় অনেক নেতারা দল থেকে পালিয়ে গেলেন। এক কথায় বিভিন্ন বাগবাটুরা নিয়ে ঢাকা উত্তর ও পুরান ঢাকা ইউনিটের মধ্যে টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের জেরে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও সংবাদ মাধ্যমে এসেছে। এমনকি এনসিপি নেতাদের দুর্নীতির কথাও সংবাদ মাধ্যমে এসেছে, যেটা সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি। ইতিহাসের আলোকে আমরা বিশ্লেষণ করতে পারি, আমরা একটি আলোচনা করতে পারি। রাজনীতিতে এই নতুন বনাম পুরনো শক্তির মাত্র মার খাওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটি কোনো প্রথম মার খাওয়ার ইতিহাস নয়। ইতিহাস ঘাটলে আমরা একই ধরনের উদাহরণ দেখতে পাই। 1972 সালের জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, মুক্তিযুদ্ধের পর তৎকালীন আওয়ামী লীগের বিশাল জনপ্রিয়তার বিপরীতে দাঁড়িয়ে সিরাজুল আলম খান, আসম আব্দুর রবরা যখন জাসদ গঠন করেন, তখন তারাও রাষ্ট্রশক্তি এবং পুরনো রাজনৈতিক কাঠামোর তীব্র মার এবং দমন পীড়নের শিকার হয়েছিলেন। আর তারা সবাই ছিলেন বঙ্গবন্ধুর অনুসারী। এরপরও তাদেরকে আওয়ামী লীগ ছাড় দেয়নি, তারাও প্রতিহত হয়েছেন। এখন আরও আমাদের সামনে ইতিহাস হয়েছে 2007 সালের কিংস পার্টির ব্যর্থতা। 111-এর সময় -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য যখনই সুশীল সমাজ বা তরুণদের নিয়ে নতুন দল বা কিংস পার্টি গঠনের উদ্যোগ নিয়েছিলেন ডক্টর মাহমুদ ইউনূস, সেই সময় তিনি মাঠে মূল বড় দলগুলোর জন্য টিকতে পারেননি। মাঠের মূল রাজনৈতিক শক্তিগুলো একজোট হয়ে তাদের উপর চড়া হয়েছে এবং শেষ পর্যন্ত তারা ডক্টর ইউনূস টিকতে পারেননি, তিনিও পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ইতিহাসের শিক্ষা, মাঠ পর্যায়ে শক্ত সাংগঠনিক ভিত্তি ও ক্যাডার বাহিনী ছাড়া কেবল বাংলাদেশের রাজনীতিতে আবেগ এবং জনসমর্থন দিয়ে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা অসম্ভব। বাংলাদেশের রাজনীতিতেই সবচেয়ে বড় হচ্ছে একটি টিকে থাকার রাজনীতি হচ্ছে মার, দর, জেল, জুলুম। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন হচ্ছে, বিশেষজ্ঞরা অনেকে মনে করেন এনসিপির নেতারা এখনও আন্দোলনের মোড় থেকে বের হতে পারেনি, তারা এখনও শালীন হতে পারেনি, তারা শাসন এবং নীতি আদর্শের ভিত্তিতে দেশকে অশালীনভাবে ঘায়েল করে জনসমর্থন আদায় করতে চান। কিন্তু বাংলাদেশের মানুষ এটা পছন্দ করে না। বাংলাদেশের মানুষ চায় একটি সহনশীল রাজনীতি। কিন্তু পরিশেষে দর্শক, আমি এটাই বলবো, আমাদের এনসিপি বন্ধুদের উদ্দেশ্যে বলবো, দল যার বাংলাদেশ হোক সবার, সেই প্রত্যাশা নিয়ে বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে কাজ করুন। কোনো মানুষের চরিত্র হননের চেষ্টা করবেন না। ক্যারেক্টারিস্টিক যতই আপনি করবেন ততই আপনার উপর এটা চলে আসবে। দেওয়ালেরও কান আছে, আপনি যা বলবেন, যা শুনবেন, তার জন্যও আপনাকে
সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে পারবে। আজকে তারেক রহমানের চরিত্র হনন করছেন, আজকে বিএনপি নেতাদের চরিত্র হনন করছেন, কালকে যে আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে চলে আসবে না সাধারণ মানুষ, আপনাকে যে সাধারণ মানুষ তুলুদুনা দিবে না সেটাও মনে করবেন না। এটা বাংলাদেশ, এটা কিন্তু বিলেত আমেরিকা নয়। এই বাংলাদেশের জবাবদিহিতার রাজনীতি নিয়ে আসতে হলে আপনাকে সহনশীল হতে হবে। সেই পর্যন্ত দর্শক আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এখন বিদায় নিলাম। আর ভিডিওগুলো আপনি দেখবেন কোথায় কোথায় মারামারি হচ্ছে, আর এনসিপির বন্ধুদেরকে সাজেশন দিবেন তারা যেন বাংলাদেশে একটি সহনশীল বন্দোবস্তের রাজনীতি করেন, বাংলাদেশের জন্য নতুন বন্দোবস্তের রাজনীতি করেন, যে বন্দোবস্তে আমরা সবাই সম অধিকারের ভিত্তিতেই রাজনীতি করব, যেখানে আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, আমাদের মধ্যে থাকবে শুধু একটাই ভালোবাসা।